অস্ট্রেলিয়া সর্বপ্রথম এই যুদ্ধের সূচনা করে কার প্ররোচনায়? জার্মানির প্ররোচনায়। এটার পিছনেও তার একটা কূটনীতিক চাল ছিল বা তোমার মনে করো পররাষ্ট্রনীতিও একটা ব্যাপার ছিল। তিনি এই যে প্রথম বিশ্বযুদ্ধ বলি, প্রথম বিশ্বযুদ্ধে তিনি অস্ত্র সরবরাহ করছে, প্রচুর অস্ত্র বিক্রি করছে। এই যে সবুজটা, এই সবুজ কালার যেগুলো দেখা যাচ্ছে, এই রাষ্ট্রগুলো ছিল মিত্র শক্তি। এগুলো কি? মিত্র শক্তি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ এই বিষয়টার উপর একটু আলোচনা করব। আর সামনের দিন থেকে আমাদের প্রতিদিনের যে মেইন বিষয়টা হলো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমরা আজকে থেকে শুরু করে সামনে যেগুলো আমরা একটা টপিক পড়ালে যেন মিনিমাম একটা মার্ক আমরা কনফার্ম করতে পারি, এবং পাশাপাশি মডেল টেস্টগুলো ইনশাল্লাহ দ্রুত শেষ করে দেব। তো আমরা প্রথম বিশ্বযুদ্ধ এটা আশা করি পড়া হয়েছে এখন পর্যন্ত তোমার। এখান থেকে জিকে থেকে প্রশ্ন প্রতি বছরই আসে, এবছরও আসবে, সামনেও আসবে। তো ওই প্রথম বিশ্বযুদ্ধ এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন দেখো, এখানে প্রথম বিশ্বযুদ্ধের সময়কালটা যদি আমরা দেখি, 28শে জুলাই 1914, 11ই নভেম্বর 1918। এই যে 28শে জুলাই এবং 11ই নভেম্বর, এই দিন তারিখ এত কিছু না মনে রাখলো, অন্তত এই সালটা মনে রাখার চেষ্টা করবা। 1914 আর হলো কত? 1918। উন- ঠিক আছে? 1914 হুম। থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলমান ছিল। প্রথম বিশ্বযুদ্ধের আরেকটা নাম আছে, এটাকে কি বলা হয়? মহাযুদ্ধ। ঠিক আছে? মনে রাখার চেষ্টা করবে, এগুলো এগুলো মনে রাখার চেষ্টা নয়, এগুলো মনে রাখতেই হবে। তা প্রথম বিশ্বযুদ্ধকে আমরা অন্য একটা নাম দিয়ে আমরা এটাকে আহ, ডাকি, সেই নামটা কি? মহাযুদ্ধ। মহা মহাযুদ্ধ কেন বলা হয়েছে? একটা হলো যুদ্ধ আর একটা মহাযুদ্ধ। মানে যে যুদ্ধটা তোমার যদি একবারে একটা বেসিক আইডিয়া নাও, যে যুদ্ধটা তোমার একটা দুইটা কান্ট্রির সাথে সংযুক্ত বা সম্পর্কিত, ওইটাকে আমরা যুদ্ধ বলে অভিহিত করতে পারি। বাট যে যুদ্ধটা শুধুমাত্র একটা বা একের অধিক দুইয়ের দুইটা রাষ্ট্রের ভিতরে সীমাবদ্ধ থাকে না, অর্থাৎ দুইয়ের অধিক, অর্থাৎ বিশ্বব্যাপী, যেটার প্রভাব, যেটার ঘটনা প্রবাহ ছড়িয়ে পড়ে বা বিস্তৃত হয় বা বিস্তৃতি লাভ করে, সেটাই হলো মহাযুদ্ধ। এখন দেখো, এইখানে একটা বিষয় খেয়াল করবা। প্রথম বিশ্বযুদ্ধে একটা যে কোনো যুদ্ধ হইতে তো দুইটা পক্ষ লাগে, রাইট? একলা তুমি তো হুম। কারোর সাথে তুমি মারামারি করতে পারবা কি? পারবা না। তোমার না। অন্য কারোর সাথে যদি ঝগড়া করতে হয়, অবশ্যই আর একটা পক্ষ লাগবে। তাহলে এই প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। তো এইখানে দুইটা পক্ষ ছিল। একটা হলো মিত্র শক্তি, মিত্রপক্ষ বলা যায় একটাকে। এই যে মিত্রপক্ষ, এই মিত্রপক্ষে কারা ছিল? এই রাষ্ট্রগুলো আমরা একটু দেখি। সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি, যুক্তরাষ্ট্র। এখানে একটু খেয়াল করো, তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়েও আমি আলোচনা করব। তার আগে আমি একটু বিষয় বলি। দেখো, এইখানে কিন্তু দুইটা রাষ্ট্র দেখা যাচ্ছে। দেখো এখানে জাপান, খেয়াল করো, জাপান এবং ইটালি। এই যে ইতালি, জাপান এবং ইতালি, এই দুইটা রাষ্ট্র তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই মিত্র শক্তির পক্ষে ছিল না। প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু তারা এই মিত্র শক্তির পক্ষে ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু এনারা কিন্তু পক্ষ ত্যাগ করছে। এখন কেন পক্ষ ত্যাগ করছে সেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করার সময় আমরা সেটা জানতে পারবো। বাট এখন একটা আইডিয়া দিলাম তোমাকে। আরেকটা বিষয় মাথায় রাখবা, এইখানে আরেকটা বিষয় দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ বর্তমান বিশ্বের পাঁচ পরাশক্তি বলা হয় কোন রাষ্ট্রকে, জানো? নাম বলতে পারবা? হুম। বলো তো। হ্যাঁ। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, আর হচ্ছে কি বলে ওটা, কি যেন? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, চীন। এই চীন, পাঁচটা হ্যাঁ। রাষ্ট্রের ভিতরে দেখো, পাঁচটা রাষ্ট্রের ভিতরে এইখানেই দেখো, এই যে 1914 সালে যে যুদ্ধটা শুরু হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, সেই মিত্র শক্তির বিরুদ্ধে বর্তমান যে পাঁচ পরাশক্তি আছে, সেই পরাশক্তির ভিতরে চারজনই কিন্তু, চারটা রাষ্ট্র কিন্তু ওই সময় ওই মিত্র শক্তির পক্ষে ছিল, একত্রে ছিল। দেখো যুক্তরাষ্ট্র, এইখানে দেখো ফ্রান্স, এইখানে দেখো ব্রিটেন, ব্রিটেন, এই রাশিয়া। রাশিয়া। শুধুমাত্র চীন তখন ওইভাবে পুঁজিবাদী রাষ্ট্র বা সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসেবে তো প্রতিষ্ঠিত লাভ করেনি। বর্তমান চীনের প্রেক্ষাপট যদি আলোচনা করি, তাহলে ওই সময় অতটা শক্তিশালী ছিল না বর্তমান চীনের যতটা শক্তিশালী।
তাহলে বুঝতে পারছো তাহলে মিত্র শক্তিটা কতটা শক্তিশালী ছিল। এখন আসি আমরা কেন্দ্রীয় শক্তি। এই কেন্দ্রীয় শক্তির অপর নাম হলো অক্ষ শক্তি। অক্ষ শক্তি। ঠিক আছে, কেন্দ্রীয় শক্তির অপর নাম কি? অক্ষ শক্তি। ওই সময় এই অস্ট্রিয়া এবং হাঙ্গেরি এই দুইটা রাষ্ট্র একত্রে একটা মানে সাম্রাজ্য ছিল ওই সময়, অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। বুঝতে পারছো? হুম এখন হুম। এই দুইটা রাষ্ট্র কিন্তু আলাদা। তাহলে ওই যে অক্ষ শক্তিতে কারা কারা ছিল আমরা একটু দেখি। অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া। যদি আমরা তুলনামূলক একটু কম্পেয়ার করি যে কি বলে শক্তির দিক থেকে, তাহলে কিন্তু জার্মানি এই যে অক্ষ শক্তির ভিতরে সবচেয়ে শক্তিশালী, তারপর হলো অস্ট্রেলিয়া। এখন তুমি চিন্তা করো এইখানে যে রাষ্ট্রগুলো আছে, এতগুলো রাষ্ট্র, এই রাষ্ট্রগুলো কিন্তু খুবই শক্তিশালী। অস্ট্রেলিয়া সর্বপ্রথম এই যুদ্ধের সূচনা করে কার প্ররোচনায়? জার্মানির প্ররোচনায়। তা আমরা বুঝতে তো পারছি তাহলে কেন্দ্রীয় শক্তি পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। আসলে কিরকম আসে যে নিচের কোন রাষ্ট্রটি মিত্রশক্তির অন্তর্ভুক্ত নয়। ধরো এখান থেকে তোমার দেওয়া থাকলো যেমন সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, আর একটা রাষ্ট্র দেওয়া থাকলো তোমার অস্ট্রেলিয়া, তাহলে বুঝে নিতে হবে কোনটা মিত্রশক্তি নয়, অস্ট্রেলিয়া। তোমাকে একটা জিনিস আমি অবশ্যই। সহজে মনে রাখার জন্য একটা বিষয় বলবো, এই যে অক্ষ শক্তি এবং মিত্রশক্তি, তোমরা যে কোনো একটা ভালো করে মনে রাখবা যে অস্ট্রেলিয়া, জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া, এই যে রাষ্ট্রকটা, এই রাষ্ট্রকটা মনে রাখলে মনে রাখতে হবে যেগুলো অক্ষ শক্তি, বাকিগুলো মিত্রশক্তি হিসেবে। ঠিক আছে, এখন আছে বাকিগুলো কি সব না, এগুলো একটু দুইটাই মনে রাখার চেষ্টা করো, বাট একটা বেশি মনে রাখলে পরেরটার সমস্যা হয় না, এলোমেলো হয় না। এখন আসি আমরা। আমি হিস্ট্রি পড়ছি, ওই হ্যাঁ, ক্ষেত্রে মুখস্থ আছে। এক্স্যাক্টলি, হিস্ট্রিতে তোমার অক্ষশক্তি মিত্রশক্তি আছে। এখন এই যে অঞ্চলগুলো দেখতেছো, একটা ম্যাপ দেখা যাচ্ছে অবশ্যই না? এই যে ম্যাপটা দেখা হুম। যাচ্ছে, এই ম্যাপের দেখো এই যে সবুজটা, এই সবুজ কালার যেগুলো দেখা যাচ্ছে, এই রাষ্ট্রগুলো ছিল মিত্রশক্তি। এগুলো কি? মিত্র শক্তি। মিত্র, অর্থাৎ এই যে ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া এগুলো নিয়ে গঠিত যে রাষ্ট্রগুলো ছিল চুক্তিবদ্ধ, সেই মিত্রশক্তি। আর এই যে হলুদ যে জায়গাগুলো দেখতে পাচ্ছি আমরা, এইগুলো ছিল অক্ষ। অক্ষ শক্তি। অক্ষ শক্তি। ঠিক আছে, যে এই অক্ষ হুম। শক্তিগুলো কেন্দ্রে, দেখো সবগুলো কিন্তু কেন্দ্রে অবস্থিত। এই কেন্দ্র থাকার কারণে এটাকে কিন্তু কেন্দ্রীয় শক্তি বলা হয়। বুঝতে পারছো? এই যে আমরা বললাম না এই যে কেন্দ্রীয় শক্তি, এই জন্য এই রাষ্ট্রগুলো কেন্দ্রে ছিল, হুম। মানে এই যে রাষ্ট্রগুলোর কেন্দ্রে, এই জন্য এগুলোকে কেন্দ্রীয় শক্তি বলা হয়। এখন আমরা আসি যে ওই সময় যুক্তরাজ্যের নেতৃবৃন্দকে আসিল, বা মানে যদি বলি আমরা, সবাই তো প্রত্যেকটা রাষ্ট্রেরই তো নেতা ছিল, বাট ওই সময় গুরুত্বপূর্ণ নেতাগুলো আমরা নেতৃবৃন্দ সম্পর্কে আমরা জানি নি। ডেভিড লয়েড জর্জ, ওই সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিল ডেভিড লয়েড জর্জ, এবং হেনরি স্কোয়েদ, মানে মাঝামাঝি যুদ্ধের মাঝামাঝি সময় তার মেয়াদকাল শেষ, এবং পরবর্তীতে তিনি আর নির্বাচিত হয়নি। পরবর্তী নির্বাচিত কি হয়েছে? এই হেনরি স্কোয়েদ হয়েছে। এই যে উড্রো উইলসন আমরা দেখতে পাচ্ছি, উড্রো উইলসন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও প্রশ্ন আসলে যদি জাতিপুঞ্জ। প্রথম বিশ্বযুদ্ধ যদি আসে, এবং প্রথম বিশ্বযুদ্ধের সাথে যদি বলে কোন ব্যক্তিটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার ভিতরে অন্যতম হইল এই উড্রো উইলসন। উড্রো উইলসন মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি 28তম প্রেসিডেন্ট। মনে প্রেসিডেন্ট। রাখবা কততম? 28তম প্রেসিডেন্ট। তিনি 1913 সাল থেকে 1900 কত 13 সাল থেকে 1921 সাল পর্যন্ত মোট 2 টার্ম সে যুক্তরাষ্ট্রের মানে রাষ্ট্রপতি ছিল। তার শাসনকালে সবচেয়ে যদি উল্লেখযোগ্য ঘটনা বলি, তাহলে তার শাসনকালে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কোনটা? এই মার্ক জাতিপুঞ্জ হ্যাঁ, ওটা তো আছে, আরেকটা প্রতিষ্ঠা। হলো এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ। ঠিক আছে, এই যে প্রথম হুম। বিশ্বযুদ্ধে অংশগ্রহণ, এটা কিন্তু তার সময়কালের সবচেয়ে রাষ্ট্রপতি হিসেবে তার উল্লেখযোগ্য ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রথম দিকে কিন্তু নিরপেক্ষ ছিল, বুঝতে পারছো? মানে প্রথমে কোনো রাষ্ট্রের সাথে তিনি, মানে কোনো শক্তি, মানে কোনো পক্ষের সাথে তিনি আসলে পক্ষ অবলম্বন করেনি। এটার পিছনেও তার একটা কূটনীতিক চাল ছিল, বা তোমার মনে করো পররাষ্ট্রনীতিও একটা ব্যাপার ছিল। তিনি এই যে প্রথম বিশ্বযুদ্ধ বলি, প্রথম যুদ্ধে তিনি অস্ত্র সরবরাহ করছে, প্রচুর অস্ত্র বিক্রি করছে, বিক্রি করে তিনি প্রচুর আহ, টাকা ইনকাম করছে, বলতে গেলে অর্থ। দেখা যাচ্ছে তোমার এই দিকে জার্মানীয় যে শক্তিগুলো মিলিয়ে অক্ষ শক্তির যে অস্ত্র প্রয়োজন হয়েছে, তার কাছেও তিনি অস্ত্র মানে বিক্রি করছে। আবার মিত্রশক্তি, এই মিত্রশক্তির কাছেও তিনি
অস্ত্র বিক্রি করছে। তো অস্ত্র বিক্রি করে তিনি কিন্তু ভালোই নিরপেক্ষ থেকে তো ভালোই, মানে একটা বিষয় হলো দেখবা প্রতিবেশীর ভিতরে কিছু কিছু আছে, ঝগড়া লাগলে একটা কোনো কোনো প্রতিবেশী দেখবা ঝগড়া থামানোর নাম নাই, সে কিন্তু মনে মনে খুশি হয়, এক প্রকার প্রতিবেশী থাকে। তো এই যুক্তরাষ্ট্র ওই রকমের একটা পক্ষ অবলম্বন করছিল, নিরপেক্ষ। কিন্তু কিন্তু সে আর নিরপেক্ষ থাকতে পারে নাই 1917 সালে, যখন জার্মানির সাবমেরিন, মানে সাবমেরিনের আক্রমণের সময়োচিত জবাব দেওয়ার কারণে, কারণ সাবমেরিন দিয়ে যখন জার্মানি আক্রমণ করে তখন মিত্রশক্তি একবারে কোণঠাসা হয়ে পড়ছিল। তখন আহ, পরবর্তীতে তিনি 1917 সালে, ইভেন আরও একটা বিষয় আছে তোমার, মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজগুলো তুমি ওই যে যেই রুট ব্যবহার করতো তারা, মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজগুলো, ওই জাহাজগুলোর রুটটা বন্ধ করে দিয়েছিল, মানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজের জন্য না, মানে সব রাষ্ট্রের জাহাজের জন্যই। তখন ওই জার্মানদের উপরে এক প্রকার যে ক্ষিপ্ত হয়েছিল, সিনেট সদস্যরা ক্ষিপ্ত হয়ে উড্রো উইলসনকে আক্রমণ করার, জার্মানকে আক্রমণ করার জন্য মানে প্ররোচিত করছিল। তো পরবর্তীতে তিনি 1917 সালে এই প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেন। কত সালে? 1917 সালে। 1900। আর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে কত সালে? 1914 সালে। তাহলে এই দেখো 14 থেকে হুম। 17, 3 বছর কিন্তু তিনি প্রচুর টাকায় ইনকাম করছে অস্ত্র বিক্রি করে। পরবর্তীতে লাস্টে যোগদান করে সে কিন্তু ওই প্রথম বিশ্বযুদ্ধের সর্বাধিনায়ক হয়ে গেছে। আর তার একটা বিষয় আছে, তিনি গণতান্ত্রিক পৃথিবী প্রতিষ্ঠার লক্ষ্যে মিত্রশক্তিকে সৈন্য, অর্থ ও ঋণ দিয়ে সাহায্য করছেন। অর্থাৎ মানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চিন্তা করো, সৈন্য দেশে, অর্থ দেশে, ঋণ দেশে, মানে যুদ্ধ পরিচালনার জন্য। যাই হোক, এটা একটা পিছনে অন্য একটা বিষয়। তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে অংশগ্রহণের জন্য যে সিনেট সদস্য প্রসারিত করেছিল, পরবর্তীতে তিনি 1917 সালে এই মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। এবং তার জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য আরও ঘটনা আছে, তার ভিতরে আরেকটা কি বলতো, তার 14 দফা উত্থাপন, বিশ্ব শান্তির লক্ষ্যে সেই 14 দফা। ঠিক আছে, 14 দফা। তার হুম 14 দফা হুম। কিসের জন্য সেটা তো জানো, জাতিপুঞ্জ গঠনের। শান্তি। এই 14 নম্বর দফাই ছিল সেটা। হ্যাঁ, প্যারিস শান্তি সম্মেলনে যোগদান, ভার্সাই সন্ধিতে অংশগ্রহণ এবং লিগ অব নেশনস গঠনের প্রস্তাব তার উল্লেখযোগ্য অবদান। তবে মোটামুটি এই তিন চার দুইটা জিনিস মাথায় রাখবা, 14 দফা আর কোনটা, লিগ অফ, নেশনস। লিগ অফ নেশন মানে জাতিপুঞ্জ, NATION, নেশনস। এই লিগ অব নেশনস ধারণার উদ্ভাবক হলো তার দেশকে এই সংগঠনের সদস্যপদ গ্রহণে কিন্তু তিনি সম্মত করতে পারেননি। অর্থাৎ ধরো তুমি টাকের ওষুধ বিক্রি করো, মানে মাথায় চুল পড়বে না ভাইয়া, চুল পড়বে না, এই ওষুধটা বিক্রি করেন, কিন্তু তোমার মাথায় টাক, কেমন হলো বিষয়টা? ওরকমেরই। অর্থাৎ তিনি যে এই জাতিপুঞ্জ গঠনের জন্য বা জাতিপুঞ্জ গঠনে উদ্ভাবক বলা যায় তাকে, কিন্তু তার রাষ্ট্রকে তিনি এই জাতিপুঞ্জের আওতায়, মানে জাতিপুঞ্জের সদস্য করতে ব্যর্থ হয়। অর্থাৎ জাতিপুঞ্জের সদস্য পদে ছিল না কোনটা, মার্কিন যুক্তরাষ্ট্র। এটা মাথায় রাখতে হবে। অনেকে করে কি, মার্কিন যুক্তরাষ্ট্রের যেহেতু উড্রো উইলসন এটা করছে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই ছিল, কিন্তু পরীক্ষা আসে যে নিচের কোন রাষ্ট্রটি জাতিপুঞ্জের অন্তর্ভুক্ত ছিল না, তাহলে কিন্তু তোমার দাগাইতে হবে কোনটা, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তাহলে মার্কিন হুম। যুক্তরাষ্ট্র কিন্তু তিনি ছিল না। কিন্তু 1920 খ্রিস্টাব্দে, ও আরও একটা বিষয়, তার শাসনামলে 1920 খ্রিস্টাব্দে কিন্তু মার্কিন নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে। প্রথম লাভ করে কত সালে? 1920 সালে। মার্কিন 1920। নারীরা, নারী ভোটাধিকার কিন্তু প্রথমই ছিল না, জানো? মার্কিন নারীরা, ভোটাধিকার লাভ করে 1920 সালে। 1920 তিনি এই লিগ অফ নেশনস ধারণার জন্য তাকে কি 1919 সালে কি দেওয়া হয়? নোবেল পুরস্কার দেওয়া হয়, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। যাই হোক, এই যে ব্যক্তিটা সম্পর্কে যা বলছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটুকু মাথায় রাখলেই হবে যে তার শাসনামলে দুইটাই সবথেকে উল্লেখযোগ্য ঘটনা, একটা হলো জাতিপুঞ্জ আর একটা হলো 14 দফা। আর তিনি যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? 28তম প্রেসিডেন্ট ছিলেন। আর তিনি 28তম। 1920 সালে তিনি মার্কিন নারীদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবং আর একটা বিষয় হলো 1919 সালে এই যে 14 দফা অথবা জাতিপুঞ্জ গঠনের জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, এখন আসি মেইন, হুম। এই যে চাচা মিয়াকে, এই চাচা মিয়া দ্বিতীয় উইলিয়াম, জার্মান সম্রাট। একটা বিষয় বলি, জার্মানের যে সম্রাট এদের উপাধি ছিল কি জানো? কাইজার। কাইজার। থ্যাংক ইউ সো মাচ, কাইজার। রাশিয়ার কি ছিল বলো তো? জার। জার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর রাশিয়ার ছিল জার। জার।
তাহলে এই দুটো কিন্তু অবশ্যই মাথা রাখবা। কেন এই জার কাইজার কোথা থেকে আসে সে বিষয়ে আমরা আলোচনা পরে করবো না। তাহলে জার্মানের যে প্রধান ছিল তাকে বলা হতো কাইজার, আর রাশিয়ার যে প্রধান ছিল তাকে বলা হয় জার। রাশিয়ার যার জার প্রধান, রাশিয়ার যে জার, এটা মানে বিলুপ্তি ঘটে কত সালে জানো? 1917 সালে। কি ওই বিপ্লবের কারণে? ফরাসি বিপ্লবের কারণে। না, ফরাসি বিপ্লব তো হয়েছে 1789 সালে ফরাসি বিপ্লব হয়েছে। ঠিক আছে, ফরাসি বিপ্লব কত সালে? এটা কি 1700। রুশ বিপ্লবের কারণে হয়েছে? এটা হয়েছে তোমার বলশেবিক বা রুশ বিপ্লবের কারণে। ঠিক আছে, ও, বলশেবিক বিপ্লবের আমি কারণে। দুইটা নাউলি হলাই। বলশেবিক বিপ্লবের ফলে এই কমিউনিস্ট পার্টি, লেনিনের নেতৃত্বে 15 অক্টোবরে। কমিউনিস্ট পার্টি এটা তার ক্ষমতা একটা গ্রহণ নাম করে। আছে, অক্টোবর বিপ্লব। হ্যাঁ, অক্টোবর বিপ্লব। তার ডিসেম্বর বিপ্লব কত সালে হয় সেটা মাথায় রাখতে হবে। ডিসেম্বর বিপ্লব কিন্তু মেবি 1928 সালে আহ, গঠিত হয়। এটা যাই হোক, আমরা রাশিয়া যে যখন আলোচনা করবো তখন আমরা জানবো না। তো আমরা এটা মাথায় রাখবা যে রাশিয়ার প্রধানকে জার বলা হয়, আর ফ্রান্স, সরি সরি, তোমার জার্মানের প্রধানকে কি বলা হতো? জার্মান কাইজার বলা হতো। এখন আমরা একটা কাইজার। বিষয় বলি, এই কাইজার বা দ্বিতীয় ইলাম, মানে সম্রাট দ্বিতীয় ইলাম, এই যে কাইজার জার্মানের যে কাইজার প্রধান দ্বিতীয় ইলাম বিসমার্ক, কাইজার বিসমার্ক ছিল, মানে তার পূর্ববর্তী শাসকের নাম ছিল কি? বিসমার্ক। আমাদের জনক। বিসমার্ক, এই বিসমার্ক, মানে বিসমার্কের পর তিনি সিংহাসনে আরোহণ করেন। এই দ্বিতীয় ইলামের পূর্ববর্তী শাসক ছিল বিসমার্ক। দ্বিতীয় ইলামের পূর্বসূরি বিসমার্কের আত্মরক্ষামূলক, তিনি বিসমার্ক কিন্তু যেহেতু একজন ওনারা বলা যায় একটা শান্তিপ্রিয় মানুষই ছিল মোটামুটি, এই দ্বিতীয় উইলিয়ামের থেকে ইনি আত্মরক্ষামূলক নীতি গ্রহণ করছিল। ঠিক আছে, পররাষ্ট্রনীতিতে তিনি কি কি নীতি গ্রহণ করছে? আত্মরক্ষামূলক। কিন্তু এই যে দ্বিতীয় উইলিয়াম আইসা কি করছে? সে আত্মরক্ষামূলক বাদ দিয়া সে করছে কি? আক্রমণাত্মক নীতি গ্রহণ করছে। বুঝতে পারছো? মানে তুমি হুম। আমাকে যেমন ভারতের ব্যাপারটা যদি বলি, বাংলাদেশের কিছুটা একটু বলি যে এখন আত্মরক্ষামূলক আমরা নীতি গ্রহণ করতেছি, বাট যদি একটু শক্তিশালী হয়ে যায় তাহলে কি প্রতিরক্ষামূলক হবো না, তখন কি হবো? ওই আক্রমণাত্মক নীতি হয়ে যাবে কিন্তু তখন। তো যাই হোক, এই বিষয়গুলোই মাথায় রাখতে হবে। তাহলে দ্বিতীয় উইলিয়াম একটু উগ্রবাদী ছিল এক প্রকার। ঠিক আছে, আমরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরি প্রথম বিশ্বযুদ্ধের পিছনের কারণগুলো যখন অ্যানালাইসিস করবো তখন আরও জানতে পারবো বিস্তারিত। এই কাইজার দ্বিতীয় উইলিয়াম তিনি কি করছে? আত্মরক্ষামূলক নীতি বাদ দিয়া আক্রমণাত্মক নীতি গ্রহণ করছে। আর এই যে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে আমরা তো অনেকগুলো কারণই পড়বো, রাইট? তার ভিতরে প্রত্যক্ষ কারণ হুম। ছিল একটা। প্রত্যক্ষ কারণটা কি ছিল? ওই যে কি বলে, সার্বিয়ার অস্ট্রিয়ার যুবরাজের যে হত্যা। হ্যাঁ, অস্ট্রিয়ার জুলবাস আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ, এই ফার্দিনান্দের মানে হত্যাকাণ্ড ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রথম মানে প্রত্যক্ষ কারণ। তো এই যে কাইজার দ্বিতীয় উইলিয়াম অস্ট্রেলিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দের অন্তরঙ্গ বন্ধু ছিল। মানে ওই যে অস্ট্রেলিয়ার যে যুবরাজ যারে মারা হয়েছে, ফার্দিনান্দ, ঠিক আছে, এই ফার্দিনান্দের ফার্দিনান্দ, এই ফার্দিনান্দের কি ছিল? অন্তরঙ্গ বন্ধু ছিল, মানে তার ভিতর তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। কিন্তু 1914 সালে সার্বিয়ার যুবরাজ তাকে হত্যা করা হয়, এক আততায়ীর হাতে হত্যা করা হয়। মানে যে যেখানে গেছিল তিনি সার্বিয়ায়, সেখানে হত্যা করা হয়। তো এই হত্যা করার কারণে তিনি কিন্তু খুবই ক্ষুব্ধ হন, এবং এই ক্ষুব্ধ হওয়ার কারণে তিনি অস্ট্রেলিয়ার পক্ষে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামর্থ্য এবং সাহস, মানে বলে যে তোমরা যুদ্ধের ঘোষণা দাও এবং যুদ্ধ শুরু করো, ঠিক আছে, আমি তোমাকে পিছন থেকে সাপোর্ট দেবো, এই কথাটাই একবারে যদি আমরা অ্যানালাইসিস করি বলি এইরকম বলছে। তাই প্রথম বিশ্বযুদ্ধের জন্য এই দিক থেকে যদি বিবেচনা করি তাহলে এই দ্বিতীয় উইলিয়াম প্রথম বিশ্বযুদ্ধের জন্য কিন্তু অন্যতম দায়ী। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি ও তার মিত্রদের পরাজয় হয় ঘটে, এবং 1918 খ্রিস্টাব্দে কাইজার দ্বিতীয় ইলাম এই 1918 সালে ইনি কি করছে? পলায়ন করে। ঠিক আছে, পলায়ন করে কোথায় আশ্রয় নেয় বলতে পারো? না, এটা পড়ি নাই, আশ্রয়ের কথা জানি না। ইনি আশ্রয় নেন নেদারল্যান্ডে। ঠিক আছে, রাজনৈতিক আশ্রয় নেন নেদারল্যান্ড, এবং ওই জায়গায় রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে। কত সালে পলায়ন করে? 1918 সালে। আর সেখানে মারা যান কত সালে? 1941 সালে মারা যান। ঠিক আছে, এটা মাথায় রাখবে শুধু। তাহলে উনি নেদারল্যান্ডের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন 1918 সালে আর মারা যান 1941 সালে। এটুকুই আসলে মানে আমাদের যদি মূল বিষয়টা বলি এরকমের। এখন আসি আমাদের প্রথম বিশ্বযুদ্ধের কারণ।
এটা হলো প্রত্যক্ষ কারণ। একবারে আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধের কারণটা বলি, 1914 সালের, আমরা একটু হাইলাইট করে পড়ি, 1914 সালের 28শে জুন অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের, আমি বলছিলাম যে অস্ট্রেলিয়া এবং হাঙ্গেরি এখন কিন্তু দুইটা রাষ্ট্র, বাট ওই সময় কিন্তু দুইটা রাষ্ট্র একত্রে ছিল, এই কারণে ওটা কি সাম্রাজ্য। আচ্ছা, সাম্রাজ্য আর রাজ্যের ভিতরে পার্থক্য কি জানো? সাম্রাজ্য, সাম্রাজ্য তো হ্যাঁ সাম্রাজ্য অনেকগুলো বলতে, রাষ্ট্র নিয়ে। হ্যাঁ সাম্রাজ্য বলতে অনেকগুলো রাষ্ট্র। যখন তুমি ধরো বাংলাদেশ একটা রাষ্ট্র না, এখন ও যদি ভারতের হুম একটা কিছু অংশ শাসন করে, তখন কিন্তু বাংলাদেশ সাম্রাজ্য বলতে পারবে। ঠিক আছে? হুম ধরো ভারত, ওই আমরা বলি না মানে ইংল্যান্ডের সাম্রাজ্য, মানে কি ইংল্যান্ড নিজের ভূমি ছাড়াও পরবর্তীতে অনেকগুলো মানে ভূমি শাসন করছে, এই কারণে হুম ওটা সাম্রাজ্য। তাহলে এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে এই যে প্রত্যক্ষ কারণটা আমরা পড়তেছি, যে 1914 সালে 28শে জুন অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রান্সিস ফার্দিনান্দের হত্যাকাণ্ডের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। মানে এটা হলো প্রত্যক্ষ কারণ। কিন্তু তোমার কি মনে হয় যে এই একটা মাত্র কারণে একজন মানে যুবরাজ মারা গেছে, তার কারণে এখন পৃথিবীব্যাপী না না, যুদ্ধ অনেক সংগঠিত কারণ হয়ে আছে। গেছে? এটা না, এটা শুধু মানে অনেক আসু, কারণ আছে। এটা ধরো মানে একটা বিষয় কি, তুমি একজনকে পছন্দ করো না, এখন পছন্দ না করো যে ব্যক্তিকে, ওই ব্যক্তিকে যদি একজন তোমাকে এসে টাচও করে, তাও তোমার কাছে কিন্তু একটা খুব বিরক্ত, মানে টাচ না, তোমার সামনে এসে যদি দাঁড়াও তাও কিন্তু এক প্রকার জ্বালা যন্ত্রণা করবে যে ও চলে যাচ্ছে না কেন এখান থেকে, মানে একটা বিরক্ত পোষণ করবা। তো এই ব্যাপারটা এরকমই যে এটা যে ছোটখাটো কারণ তাও না, বাট এটাই একমাত্র কারণ না যে যার কারণে একবারে পৃথিবীব্যাপী যুদ্ধ করতে হবে। হত্যাকারী ছিলেন অস্ট্রো হাঙ্গেরীয় নাগরিক। তিনি কিন্তু ওই যে অস্ট্রো হাঙ্গেরিয়ার নাগরিকই ছিলেন, কিন্তু জাতিতে ছিল বসনীয় সার্ভ। এই যে বসনীয় সার্ভ, এটা বুঝতে হবে। সে সময় বসনিয়া, এখন যে বসনিয়া রাষ্ট্রটা, ওটা কিন্তু এই সাম্রাজ্যটির অংশ ছিল, মানে এই অস্ট্রো হাঙ্গেরির অংশই ছিল, মানে এর বাইরে না। গ্যাব্রিলো প্রিন্সিপ, এই যে লোকটার নাম কি, গ্যাব্রিলো, হুম গাভরিলো প্রিন্সিপ প্রিন্সেস। নামের ছাত্রটি ছিলেন তরুণ বসনিয়া দলের সদস্য। অস্ট্রো হাঙ্গেরীয় শাসন থেকে তিনি মুক্তিযুদ্ধের লক্ষ্য, মানে একটা দল ছিল, দলটার নাম হলো তরুণ বসনিয়া। ওই দলটা কি করতো, মানে কি চাইতো, যে অস্ট্রো হাঙ্গেরির যে সাম্রাজ্য আছে এই সাম্রাজ্য থেকে তিনি, মানে ওরা এই বসনিয়াকে আলাদা রাষ্ট্র করার চিন্তা ভাবনা করতো, মানে এবং আলাদা রাষ্ট্র করার জন্য তিনি বিভিন্ন ধরনের, ওরা একটা মানে সশস্ত্র বাহিনী বলা যায় এক প্রকার। যেমন আমাদের যে চট্টগ্রাম নিয়ে কিন্তু এরকমের একটা দল আছে যারা চট্টগ্রামকে আলাদা করতে চায়, রাইট? আশা করি জানো। তো এরকমের ওই যে বসনিয়া, তরুণ বসনিয়া দলের সদস্য, এটা একটা মানে এরকমের বসনিয়াকে আলাদা রাষ্ট্র হিসেবে করতে চাইছিল। এরপর দেখো ঘটনাটি ঘটে বসনিয়ার রাজধানী সারায়াবোতে। সারাবো। এই জিনিসটা মাথায় রাখতে হবে, বসনিয়ার রাজধানী সারায়েভোতে। সারাই। এই সারায়েভো একটা যে মাথায় রাখতে হবে যে বসনিয়ার রাজধানী কোথায়, সারায়েভোতে। এখন এটা কিন্তু তোমার একটা বিষয় কি, আমরা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের রাজধানীর নাম জানি, কোন সব রাষ্ট্রের রাজধানীর নাম দরকার হয় না বা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। এখন দেখো বসনিয়ার রাজধানী কোথায়, সারায়েভো। এখন এটা আসলে পরীক্ষা তোমার বুঝতে হবে এটা কেন দেশে, এটা দেওয়ার কারণ হলো এই সাথে কিন্তু একটা প্রেক্ষাপট আছে এটার সাথে, বুঝতে পারছো? এখন নেপালের রাজধানী কোথায়, হুম এটা কিন্তু পরীক্ষা আসার মতো না, কারণ নেপালের সাথে অতটা মানে রাজধানীর সাথে অতটা মানে ইতিহাস সংগঠিত না বা ইতিহাস সম্পৃক্ত না, রাইট? যেখানে ইতিহাস হুম সম্পর্কিত যেই রাষ্ট্রের সাথে এখন, আচ্ছা আমরা কি তো ইয়া যদি বলি, জাপানের ট্রয় নগরীটির কথা বলি, ট্রয় নগরীর সাথে কিন্তু অনেক ইতিহাস সংযুক্ত, রাইট? হুম হুম এখন হুম। যদি জিজ্ঞাসা করা হয় ট্রয় নগরী কোন রাষ্ট্রে অবস্থিত, এখন তুরস্ক ক্রয় করি না, জাপানের তো না। দুঃখিত দুঃখিত, তুরস্কে ইস্তাম্বুল, ট্রয় নগরী, ট্রয় নগরী জাপানে হলো তোমার ওই যে বোমা ফেলার নগরীর নামটা কি, হিরোশিমা আর নাগাসাকি। হ্যাঁ হিরোশিমা নাগাসাকি, দুঃখিত। তো এই যে ট্রয় নগরী, তুরস্কের কথা যদি আমরা বলি, এই তুরস্কের ইস্তাম্বুল, ট্রয় নগরী এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একবার ঐতিহাসিক প্রাচীনকাল থেকেই। এখন এই ট্রয় নগরী যদি জিজ্ঞাসা করা হয় কোন দেশে অবস্থিত, তোমরা বলবা কি, তুরস্কে। এখন তার মানে কি, এখন এই যে আমরা জানি শহরের নাম আসতেছে, এখন এই জন্য আমি পৃথিবীর সব রাষ্ট্রের শহরের নামগুলো মুখস্থ করব না। না। এটা শোনো, প্রত্যেকটা জিনিস হলো প্রশ্ন অ্যানালাইসিস করার সময় তোমাদের মাথায় রাখতে হবে যে ইতিহাস সম্পৃক্ত, তাই আডা আসছে, এটা ইতিহাস সম্পৃক্ত না হলে আসবে না, ঠিক আছে? এখন দেখো অস্ট্রো হাঙ্গেরির সাম্রাজ্য সার্বিয়াকে যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানায়, এবং কিন্তু সার্বিয়া বিষয়টি গ্রাহ্য করেনি। অর্থাৎ এই যে আন্দোলন, মানে কি বলে যে এই যুবরাজ যে হত্যা করছে, এই হত্যা করার পর অস্ট্রেলিয়া কি করছে, সার্বিয়াকে মাত্র 48 ঘন্টার একটা আলটিমেটাম দিতেছে। কয় ঘন্টার? 48 48। ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে এর ভিতরে হত্যাকারীকে
খুঁজে বের করুন। এবং এছাড়াও আরও কিছু দেশের সেটাগুলো কি, যে কিছু কিছু যে এই যে যারা মারা গেছে, মানে এর পেছনে তো অবশ্যই কিছু কর্মকর্তা, যেমন পুলিশের বা সামরিক কর্মকর্তা ছিল, এই কর্মকর্তাদেরকে বহিষ্কার করার কথা বলছে। তারপর অস্ট্রেলিয়া বিরোধী প্রচার কার্যের তীব্র প্রতিবাদ করা মানে করছে। তারপর আরও কিছু, মানে সব থেকে বড় বিষয় হলো যে তদন্তের বিষয়টা 48 ঘন্টার ভিতরে বলে দিয়েছে, যে 48 ঘন্টার ভিতরে এগুলোর আমার মানে আমার প্রশ্নে মানে আমার যে চরমপত্র পাঠাইছি চরমপত্রের উত্তর জানাইতে হবে। কিন্তু যে কোনো কিছুই তো মানে 48 ঘন্টার ভিতরে কইলি তো হয়ে যাবে না, হয়ে যাবে এটা মানে একটা উসিলা চাইছে যে দিলে দেবা, না দিলে মানে এটা জাস্ট আহ্বান করছি দিলে দাও, আর না তুমি, আমি তো জানি যে তুমি দিতে পারবা না, তাহলে এটা আমরা আশু কারণ হিসেবে দাঁড় করে আমি যুদ্ধটা শুরু করব। বুঝতে পারছো? পিছনের কারণটা ছিল এরকমেরই। তারপর ওটা তো 48 ঘন্টার ভিতরে দিতে পারে নাই। পরবর্তীতে তিনি 26শে জুলাই, 26শে জুলাই কী করছে, সেনাবাহিনী 1914 সালের 26শে জুলাই সেনাবাহিনীদেরকে প্রস্তুত থাকতে বলছে, মানে প্রস্তুতি করতে বলছে, কে বলছে, অস্ট্রেলিয়া। এবং 28শে জুলাই, 28শে জুলাই কী করছে, 28শে জুলাই যুদ্ধ ঘোষণা করছে। যুদ্ধ ঘোষণা করে একবারে সুন্দর করে যুদ্ধ শুরু করে দিয়েছে। ক্লিয়ার? তো এই যে বিষয়গুলো বললাম যে যুদ্ধটা, এখন কোনো যুদ্ধ তো অবশ্যই প্রেক্ষাপট জানা দরকার আমাদের। প্রেক্ষাপটটা জানা দরকার, অনেক কারণ আছে এখানে। এখন আমরা প্রেক্ষাপটটা একটু দেখি। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট, সে যুগে আন্তর্জাতিক সম্পর্ক ছিল গোপনীয়তায় ভরা এবং জটিল। মানে বিষয়টা বুঝতে পারো নাই, আমি যদি বলি আরো একটু ক্লিয়ার করে, মানে তোমার সাথে যে আমার আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক, এই সম্পর্কটা অন্য কোনো রাষ্ট্রটা জানতেই পারতো না। অথবা বাংলাদেশের সাথে কোন কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো, এটা ধরো এখন কিন্তু ভারতের সাথে কোন কোন রাষ্ট্রের সম্পর্ক ভালো, এটা কিন্তু আমরা এখন চাইলেই বলতে পারবো, যে কোনো রাষ্ট্রে। কিন্তু ওই সময় কিন্তু সব গোপন নথির ভিতরে ছিল, মানে কেউ জানতো না। অর্থাৎ ওই রাষ্ট্রটা ব্যতীত, মানে যার সাথে সম্পর্ক ওই ব্যক্তি ছাড়া, অর্থাৎ এক প্রকার গোপন রিলেশনশিপ। বুঝতে পারছো? বর্তমানে যে গোপন রিলেশনশিপ করে না মানুষ, ওই রকমের। আর বর্তমানের পররাষ্ট্রনীতি কি, ওপেন রিলেশনশিপ। তাহলে এই যে ফ্রান্সের ঐতিহাসিক শত্রুতার কারণে ব্রিটেন প্রথম দিকে জার্মানির প্রতি বন্ধুভাবাপন্ন ছিল। অর্থাৎ ফ্রান্সের সাথে ঐতিহাসিক শত্রুতা, মানে এই ফ্রান্স এবং যে ব্রিটেন, এটা কিন্তু তারা ঐতিহাসিকভাবেই তারা কিন্তু একে অপরের শত্রু ছিল, জানো। এখন যে ফ্রান্স আর ইংল্যান্ড, এরা কিন্তু ঐতিহাসিকভাবে প্রচুর, মানে এদের ভিতরে যুদ্ধ সংঘটিত হয়েছে এবং প্রচুর লোক হতাহত হয়েছে, এবং এরা কিন্তু আসলেই শত্রুতাপূর্ণ মনোভাব ছিল একে অপরের প্রতি। এই কারণে প্রথম দিকে জার্মানির প্রতি এই যে ইংল্যান্ড কিন্তু প্রথম দিকে জার্মানির পক্ষ অবলম্বন করছে, মানে যুদ্ধের শুরুতে, মানে যখন প্রেক্ষাপটের আলোচনা করি, যুদ্ধের শুরুতে, মানে যুদ্ধে না, যুদ্ধের শুরুতে প্রেক্ষাপট আলোচনা করতেছি আমরা। তাই মানে অর্থাৎ জার্মানির সাথে তার ইংল্যান্ডের ভালো সম্পর্ক তৈরি করছিল। কিন্তু যখনই জার্মান ব্রিটেনের সাথে নৌ প্রযুক্তিতে পাল্লা দিতে শুরু করলো, সম্পর্কটি প্রতিযোগিতামূলক হয়ে ওঠে। অর্থাৎ ধরো তুমি আমার ততক্ষণই বন্ধু যতক্ষণ পর্যন্ত না তুমি আমার স্বার্থে আঘাত হানো। ইংল্যান্ড হলো এরকমের, তুমি আমার জন্য মানে গিভ অ্যান্ড টেক, তোমার কাছে আমি এটা দেবো, তুমি এটা দেবা, শেষ। পরবর্তীতে দেখবো তুমি আমার কাছ থেকে যেটুকু নিচ্ছ তার থেকে বেশি, মানে তোমাকে আমি যেটুকু দিছি তার তার থেকে বেশি তুমি আমার থেকে নিচ্ছ, তখনই কিন্তু সমস্যাটা। তাহলে এই যে জার্মান ওরা করছে কি, আমরা যখন যেই সময়ের ইতিহাসটা পড়তেছি, ওই সময় ইংল্যান্ড পৃথিবীর 50% ঔপনিবেশিকের মালিক ছিল, ইংল্যান্ড শুধুমাত্র। বুঝতে পারছো? এবং সমগ্র পৃথিবীর 10 ভাগ শাসন করত, সমগ্র পৃথিবীর 10 ভাগ শাসন করতো। চিন্তা করো, একটা রাষ্ট্রই যদি পৃথিবীর সমগ্র রাষ্ট্রের 10 ভাগ শাসন করতো, চিন্তা করো কতগুলো মানে ওদের শক্তিশালী ছিল। এবং নৌ শক্তিতে ইংল্যান্ড ছিল পরাশক্তি, নৌ শক্তিতে। তাহলে এই যে বিষয়গুলো যখন দেখছে, বললাম না যে বিসমার্ক, জার্মানের যে দ্বিতীয় উইলিয়াম আসার আগে যে শাসক ছিল, মানে কাইজার, উনি এই বিসমার্ক ছিল কিন্তু আত্মরক্ষামূলক নীতি গ্রহণ করত। কিন্তু যখনই তোমার দ্বিতীয় উইলিয়াম আসছে, দ্বিতীয় উইলিয়াম এসে কিন্তু কি করছে, ও কিন্তু আক্রমণাত্মক নীতি, অর্থাৎ যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, যে আমি তোমার ইংল্যান্ডের থেকে আমাকে আরও, ইংল্যান্ড না, নট অনলি ইংল্যান্ড বা ফ্রান্স, সব রাষ্ট্রের থেকে আমাকে আরও উন্নত হতে হবে। একটা বিষয় হলো আমরা জানি কিন্তু যে 18 শতকে কিন্তু শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল, এটা তোমরা জানো। এই শিল্প বিপ্লবের পরে এক একটা রাষ্ট্র ইউরোপের, মানে বলতে গেলে মানে রাক্ষসের মতো মানে কাজকর্ম শুরু করছিল। কীরকমের, মানে তারা
উপনিবেশ তৈরি করার জন্য এদিক সেদিক মানে ছুটা শুরু করলো, অর্থাৎ এশিয়া, আফ্রিকা, আমেরিকা প্রত্যেকটা জায়গায় তারা তাদের বাজার দখল করার চিন্তা করছে, যে আমার এই আফ্রিকা, এই যে চিন্তা করো বাংলাদেশের অর্থাৎ ভারতে যে আসছে, তারপর আফ্রিকা চলে গেছে। তো এই বিষয়গুলো যখন প্রবল আকার ধারণ করছে, অর্থাৎ ওই সময় একটা তোমার কি বলে জাতীয়তাবোধের জাগ্রত হয়েছিল ওই সময়। জাতীয়তাবোধটা কেমন, এরকমের যে উগ্র জাতীয়তাবোধ, জাতীয়তাবাদ থাকে ভালো, বাট উগ্র জার্মানির জাতীয়তাবাদ ছিল। অর্থাৎ যে জাতির তোমার যতগুলো উপনিবেশ ছিল, সে জাতি তত সমৃদ্ধশালী, ঠিক আছে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল বা শক্তিশালী। তো এইগুলো যখন ছিল মানে চিন্তা ভাবনা, তখন কিন্তু সবাই চাইবে কি সাম্রাজ্য বিস্তার করতে। তো এই সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে সব রাষ্ট্রের ভিতরে একটা প্রতিযোগিতা কাজ করছে। এই সময় আর একটা প্রেক্ষাপট আছে, যে 1872 সালে ফ্রান্সের সাথে জার্মানির যুদ্ধ হয়েছিল। মাথায় রেখো, এগুলো কিন্তু প্রেক্ষাপট আর কারণের ভিতরে কিন্তু পার্থক্য আছে। প্রেক্ষাপট আর কারণের ভিতরে কিন্তু পার্থক্য আছে। তাহলে বলছি কি, 1872 সালে ফ্রান্সের সাথে তোমার যে কাদের, ফ্রান্সের সাথে তোমার জার্মানির জার্মানির যুদ্ধ সংঘটিত হলো। যুদ্ধে 1870 সালে, 72 না, 1870 সালে জার্মানির সাথে ফ্রান্সের যুদ্ধ সংঘটিত। যুদ্ধে ফ্রান্সের দুইটি প্রদেশ, খেয়াল করো, ফ্রান্সের দুইটি প্রদেশ কি কি, আলসেস, রাইন না কি আলসেস, একটা বলেছে না? আলসেস এবং লোরেন, এই দুইটা প্রদেশ, হ্যাঁ, এইটা পড়ছি। খেয়াল করো, এটা কিন্তু মাথায় রাখবা, আলসেস এবং লোরেন জার্মান দখল করে নিয়ে যায় ফ্রান্সের কাছ থেকে 1870 সালে। কত সালে? 1870, 1872 না? না 72 না, 1870 সালে তোমার ফ্রান্সের সাথে জার্মানির যুদ্ধ সংঘটিত, এবং যুদ্ধে ফ্রান্সের দুইটার প্রদেশ আলসেস আর হলো লোরেন দখল করে নিয়ে যায়। এই যে ওটাকে বলা হয়তো ফ্রাঙ্কো প্রুশিয়া যুদ্ধ, ঠিক আছে, এই যুদ্ধটার নাম কি, ফ্রাঙ্কো প্রুশিয়া। এই ফ্রাঙ্কো প্রুশিয়া যুদ্ধের পর জার্মান ও ফরাসিদের সম্পর্ক খারাপ হতে থাকে। ফরাসিরা তাই রাশিয়ার সাথে মৈত্র করে। এই যে মৈত্রী করে কার সাথে? রাশিয়ার সাথে। অর্থাৎ রাশিয়ার সাথে চুক্তি করে। অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য রাশিয়াকে হুমকি হিসেবে দেখতো, মানে অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য রাশিয়াকে হুমকি হিসেবে দেখতো, তাই তারা জার্মানির সাথে মৈত্রী চুক্তি করে। আমরা বলছি কি, দেখো, এই যে চুক্তি স্থাপন করা, এই চুক্তি স্থাপন করা কিন্তু ওই সময়ে যুদ্ধের জন্য বড় একটা কারণ ছিল, মানে বড় শক্তি জোট এক প্রকার। আমরা যদি দেখি যে ত্রিপল অ্যালায়েন্স, এটা তো জানো, ত্রিপল অ্যালায়েন্স, এই ত্রিপল TRIPL, ত্রিপল অ্যালায়েন্স, ALLIANC, ত্রিপল অ্যালায়েন্স, NCE। এই ত্রিপল অ্যালায়েন্সে কোন কোন রাষ্ট্র ছিল এটাকে জানো? ত্রিপল অ্যালায়েন্সে দেখো, ত্রিপল অ্যালায়েন্সে কিন্তু রাষ্ট্র ছিল কারা? প্রথমে ইতালি, আরেকটা কি অস্ট্রিয়া, আরেকটা জার্মানি। এই যে রাষ্ট্রগুলো ছিল, কি বলছি, ত্রিপল অ্যালায়েন্সে কিন্তু মানে এটা কি বলা হয়, ত্রিশক্তি চুক্তি, ঠিক আছে, এটাকে বলা হয় ত্রিশক্তি চুক্তি করছিল ইতালি, অস্ট্রিয়া, জার্মানি, মানে আত্মরক্ষামূলক। আর পরবর্তীতে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়ার মধ্যে পারস্পরিক স্বার্থ রক্ষা এবং সামরিক সহযোগিতার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেটাকে আমরা ত্রিশক্তি আতাত বলি। এটাকে কি বলবো? জাপান ত্রিশক্তি আতাত। এই এই ত্রিশক্তি আতাত ট্রিপল করে কারা? অ্যালায়েন্সে ইতালি, অস্ট্রিয়া, জার্মানি। পরবর্তীতে ইতালি যদিও থাকে না, ইতালি পরবর্তীতে চলে গেছে, এখানে জাপান ছিল না? বুঝিনি, জার্মানি এটা বলছি এখানে জাপান তো ছিল, না। ত্রিপল অ্যালায়েন্সে পরবর্তীতে জার্মান জাপান বলি, ত্রিপল অ্যালায়েন্সে প্রথম এই তিনটা রাষ্ট্র ছিল। কি কি রাষ্ট্র? ইতালি, তোমার ইতালির রাষ্ট্র এই ত্রিপল অ্যালায়েন্সে যোগ দেওয়ার কারণ হলো ফ্রান্স ও ইতালির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, বুঝতে পারছো? ইতালি ফ্রান্স ভীতি থেকে মুক্ত হওয়ার জন্য জার্মানি এবং অস্ট্রিয়ার এই জোটভুক্ত হয়। ফলে এই তিন শক্তি সম্মিলিত সামরিক জোটই ত্রিশক্তি চুক্তি হিসেবে আত্মপ্রকাশ করে, বুঝতে পারছো? মানে ত্রিপল অ্যালায়েন্স, ইতালি, অস্ট্রিয়া, জার্মানি। পরবর্তীতে কোনো এক কারণে তোমার ইতালি এই চুক্তি যে করছে, এই চুক্তি থেকে বের হয়ে যায়, বুঝতে পারছো?
পরবর্তীতে যে ত্রিশক্তি আতাত আছে, ত্রিশক্তি আতাতে কারা কারা? ত্রিশক্তি আতাতে কিন্তু ছিল ইংল্যান্ড, ফ্রান্স, আর একটা কি, রাশিয়া। তবে একটা জিনিস মাথায় রাখবা, আমেরিকা কিন্তু কোনো চুক্তির সাথে মানে কোনো শক্তির সাথে যুক্ত ছিল না, মনে থাকবে। যদি হুম কোনো মানে প্রশ্ন আসে যে নিচের কোনটি ট্রিপল অ্যালায়েন্সের সাথে যুক্ত না বা মানে কি বলে তোমার ত্রিশক্তি আতাতের সাথে যুক্ত না বা ত্রিশক্তি চুক্তির সাথে যুক্ত না, তাহলে যদি আমেরিকা দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা আমেরিকি হবে। এখন আমরা দেখো এখানে সার্বিয়ার উত্থানের সাথে সাথে স্ল্যাব জাতীয়তাবাদ জোরদার হয়ে ওঠে। সুযোগ পেয়ে এবার অস্ট্রিয়া এবং হাঙ্গেরিয়া সার্বিয়াকে কোণঠাসা করে ফেলে। সার্বিয়ার মিত্র রাশিয়া সে জোরে সার্বিয়া অস্ট্রিয়া হাঙ্গেরির হুমকি অগ্রাহ্য করবার সাহস দেখে এবং সৈন্য সমাবেশ শুরু করে। অর্থাৎ অস্ট্রিয়া, দেখো অস্ট্রিয়া কাদের মানে কার সাহায্যে হুমকি দিয়েছিল বলো? অস্ট্রিয়া কিন্তু জার্মানির সাহায্যে কিন্তু সার্বিয়াকে হুমকি দিয়েছিল। আবার সার্বিয়া এই যে সার্বিয়া এই হুমকিকে অগ্রাহ্য করছে কার সহযোগিতায়? মিত্র রাশিয়ার শক্তির। রাশিয়ার সহযোগিতায়। কারণ সার্বিয়ার মিত্রশক্তি ছিল কি? রাশিয়ার। মানে রাশিয়া সার্বিয়ার মিত্রশক্তি ছিল। তাহলে মানে একটা বিষয় কি, ধরো আমি একটা পক্ষ, তুমি একটা পক্ষ, ধরো তুমি বিএনপির, আরেকজন ধরো জামাতের। এখন তুমি আমাকে হুমকি দিছো, এখন আমি মনে করো জামাতের, এই কারণে আমি জামাতের, আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই কারণে আমি একটা ঠেক দিছি। বা তুমি জামাতের, তুমি একটা, এই যে পিছনে যে একটা খুঁটি থাকে মানুষের বা এই রাষ্ট্রের সাথে সম্পর্ক, এই যে সার্বিয়ার পিছনের শক্তি ছিল রাশিয়া, আর জার্মানি ছিল অস্ট্রিয়ার পিছনের শক্তি। এই কারণে দুইটাই মনে করো কেউ কাউকে ভয় পায় নাই। 28 জুলাই 1914 অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করে। কত সালে দেখো, কত তারিখ? 28 জুলাই, এটা মাথায় রাখতে হবে। জুলাই। 28 জুলাই 1914 যুদ্ধ ঘোষণা করে। পরদিন রাশিয়া সৈন্য সমাবেশের মাধ্যমে যুদ্ধে জড়িয়ে পড়ে। রাশিয়া কিন্তু পরের দিনই যুদ্ধে জড়িয়ে পড়ে। মানে যদি বলি প্রথম দিকের রাষ্ট্র, কোন রাষ্ট্রটা যুদ্ধে জড়াইছে? সার্বিয়ার পরে কিন্তু রাশিয়াই, রাশিয়া। ঠিক আছে, রাশিয়া সার্বিয়ার পরেই। ফলে জার্মানিও এই যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এদিকে সার্বিয়ার সমর্থনে ফ্রান্স সৈন্য সমাবেশ শুরু করে। ক্লিয়ার? দেখো হুম ব্রিটেনের চোখে রাশিয়া, খেয়াল করো, ব্রিটেনের চোখে রাশিয়া ও ফ্রান্সের তুলনায় একটি নতুন ও শক্তিশালী জার্মানি ছিল বড় হুমকি। তাই তারা পূর্বের চুক্তি অনুযায়ী নিজেদের ক্ষমতা সুরক্ষিত করার জন্যই জার্মানির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে। এখানে যদি প্রশ্ন করি, ব্রিটেনের আরও কিছু কারণ ছিল এই যে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আমরা জানি কি নৌশক্তি। ব্রিটেন হলো কি নৌশক্তিতে ছিল কি পরাশক্তি। এই পারদর্শী। নৌশক্তি যখন জার্মানিরা নৌশক্তি মানে বড় বড় নৌবহর গঠন করা শুরু করলো, ঠিক আছে, তাহলে ওদের জন্য একটা হুমকি হয়ে গেল না? এই হুমকির জন্য প্রথম হুম কথা, তাহলে হুমকি হয়ে গেছে এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো, যখন নৌবহর তৈরি করা হবে তখন কি তারা বিভিন্ন উপনিবেশ তৈরি করবে। তাহলে উপনিবেশে ওরা বললাম কি 50% উপনিবেশ ছিল কিন্তু কাদের অধীনে? এই ইংল্যান্ডের অধীনে। তাহলে উপনিবেশে তাদেরকে একটা স্বার্থের আঘাত আনে। তো এই বিষয়গুলো মাথা হুম রেখেই তারা কিন্তু এই যুক্তরাজ্য তোমার এই যুদ্ধে অংশগ্রহণ করছে, ঠিক আছে। হুম আরেকটা বিষয় হলো, ওই সময়ে যার মানে যদি হিসাব করি, ইংল্যান্ডের সবচেয়ে মানে যদি তার সাথে যদি কম্পেয়ার করা যায় মতো, মানে অর্থাৎ তুলনামূলক শক্তিশালী রাষ্ট্র যেগুলো ছিল, একমাত্র যা ছিল ফ্রান্স আর হলো রাশিয়া, ঠিক আছে। রাশিয়া এবং ফ্রান্স ছিল তার মানে হুমকি স্বরূপ। এই দুইটা রাষ্ট্র ছাড়া আর কোনো রাষ্ট্র তার হুমকি ছিল না। কিন্তু যখনই জার্মান দেখছে উদীয়মান শক্তি হিসাবে তাদেরকে চোখ রাঙাচ্ছে, তখনই তার ভিতরে একটা ভীতি কাজ করছে। জার্মান যদি এখনই আমরা জার্মানকে দমন না করতে পারি, তাহলে ভবিষ্যতে এটা আমাদের জন্য হুমকি হবে। তো এইসব চিন্তা ভাবনা করে কিন্তু তোমার জার্মানের বিরুদ্ধে ব্রিটেন যুদ্ধে জড়িয়ে পড়ে। ব্রিটেনের মতো পরাশক্তির আগমন জার্মানির জন্য ব্যাপক হুমকি হয়ে দাঁড়ায়। অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের মাঝেই রাশিয়া পরাজিত হয়ে যুদ্ধ ত্যাগ করে। এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, ব্রিটেন এই জার্মানির বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো ব্রিটেন আর জার্মানির ভিতরে একটা চুক্তি ছিল। সে চুক্তিটা কি জানো? যে বেলজিয়াম রাষ্ট্রের সাথে মানে বেলজিয়াম রাষ্ট্রের প্রতিরক্ষার জন্য দুইটা রাষ্ট্রই তোমার হুম কাজ বাফার করবে, স্টেট। ঠিক আছে। কিন্তু জার্মান কি করছে? ফ্রান্সে আক্রমণ করার জন্য ওই বেলজিয়ামের উপর দিয়ে যেয়ে মানে বেলজিয়াম রাষ্ট্রের উপর দিয়ে চলে গিয়ে তিনি হ্যাঁ। বেলজিয়াম রাষ্ট্রের উপর দিয়ে যাইয়া ফ্রান্সে আক্রমণ করছে জার্মান।
তো এই জিনিসটা কিন্তু চুক্তি একটা বরখাস্ত হয়েছে, চুক্তি যেহেতু ভঙ্গ করছে, চুক্তি ভঙ্গ করার কারণে ব্রিটেন একটা সুযোগ পাইছে, সুযোগটা তিনি লুপে নেছে, বুঝতে পারছো? তা এই যে ব্রিটেনের যে একটা বিষয় হলো, ব্রিটেন সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের ভিতরে অন্যতম একটা রাষ্ট্র ছিল শক্তিশালী, তা যখন যুক্ত হয়েছে তখন তো স্বাভাবিক এই মিত্রশক্তি জয়ী হবে। ব্যাপক সৈন্য ও সম্পদের ক্ষয়ক্ষতি এবং কমিউনিস্ট প্রোপাগান্ডায় সম্রাটের পতন ও রাশিয়ান পরাজয় নিশ্চিত করে। খেয়াল করো এখানে একটা বিষয় বলি, যে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের মাঝে রাশিয়া পরাজিত হয়ে যুদ্ধ ত্যাগ করে। রাশিয়া কিন্তু সর্বপ্রথম এই যুদ্ধে অংশগ্রহণ করে, মানে সার্বিয়ার পরে আবার সর্বপ্রথম কিন্তু যুদ্ধ ত্যাগ করে। আর এই রাষ্ট্রে কিন্তু সব থেকে যুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে সব থেকে ক্ষতি, মানে সবচেয়ে লোক যদি মারা যায় বেশি, সেটা কোন রাষ্ট্রে জানো? রাশিয়া। রাশিয়া। রাশিয়াতে সব থেকে বেশি রাষ্ট্র, মানে লোক মারা গেছিল, 1 কোটির মতো সম্ভবত, বুঝতে পারছো? হুম। 1 কোটি লোক এই যুদ্ধে, মানে রাশিয়াতে মারা গেছে, এই কারণে তারা যুদ্ধ ত্যাগ করে। কিন্তু ইতিমধ্যে 3 বছর ধরে যুদ্ধ চলা শীতকাল রাশিয়ায় অভ্যন্তরীণ আক্রমণ করে ব্যাপক ক্ষতির শিকার জার্মান সেনাবাহিনী অদূরদর্শিতার পরিচয় দেয়। যার আরেকটা যুদ্ধ অদূরদর্শিতার পরিচয় দেয় আমেরিকান জাহাজে আক্রমণ করে। অর্থাৎ দুইটা জিনিস এরা ভুল করছে, একটা হলো শীতকালে রাশিয়ায় যায়, রাশিয়া তো জানোই যে বেশিরভাগ অঞ্চলে কিন্তু বরফে ঢাকা, তাহলে যে মানুষ বরফের অঞ্চলে বসবাস করে ছোটবেলা থেকে, ওই মানুষটা কিন্তু বরফ সহিংসু হবে। কিন্তু জার্মানের মানুষ তো অত ঠান্ডা সহ্য করতে পারে নাই, তো এই ঠান্ডার ভিতরে আক্রমণ করে তারা একটা অদূরদর্শিতার পরিচয় দিচ্ছিল। আরেকটা অদূরদর্শিতার পরিচয় দিচ্ছিল কি, আমেরিকান জাহাজে আক্রমণ করে। মানে ভেংরুল তো চেনো নাকি? ভেংরুলের বাসায় হুম হুম। ঢিল মারাটা এক প্রকার ঢিল মারা। ভেঙরুল কিন্তু ওর মতো আছে, আমেরিকা ওর মতো আছে, ঠিক আছে, আমি জানি যে ভেঙরুল ক্ষতিকর, তা আমি জানি যে আমেরিকা আমাকে সাপোর্ট দিচ্ছে না, তাও মনে মনে রাখি। আমি জানি যে ভেঙরুল খুবই ভয়ানক, আমি মনে মনে রাখি, কিন্তু ও আমাকে ক্ষতি করতেছে না এসে, তাহলে আমার কেন ওকে ঢিল মারতে হবে, বা যাওয়ার সময় কেন আমি সাবধানতা অবলম্বন করব না? এই জিনিসটা কিন্তু যুদ্ধে অপরদর্শিতার, মানে তারা যে অদূরদর্শিতার একটা পরিচয় দিয়েছে। জার্মান নৌবাহিনী আক্রমণ যুক্তরাষ্ট্রকে যুদ্ধে ডেকে আনে, অর্থাৎ ডাইকান আছে না যে আমাকে শাখাও নাড়া দিস না, আসল কথা মনে করে দিছিস। তো এইখানে একটা বিষয় হলো কি, জার্মান ওই যুদ্ধে মানে নৌবহরে আক্রমণ করে, মানে নৌবাহিনী যে তাদের যে আক্রমণ করে যে যুদ্ধ জাহাজে, এই যুদ্ধ জাহাজে আক্রমণের ফলে যুক্তরাষ্ট্র তার চুপ থাকবে না, এটা জানো। যেহেতু তোমার শক্তি আছে তাহলে যুদ্ধ করে সমস্যা কি? যুক্তরাষ্ট্র বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলে চূড়ান্ত জার্মান পরাজয় নিশ্চিত হয়। এছাড়া শিল্পায়নের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের লক্ষ্যে বিশ্বজুড়ে নব্য সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখা জার্মানির উত্থান ফ্রান্স ব্রিটেনের সাম্রাজ্যের জন্য নিশ্চিত হুমকি ছিল। এটা ঠেকানোর জন্যই ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, সর্বশেষ যুক্তরাষ্ট্র একজোট হয়। কি বলছি? যেটাই বললাম যে এই শিল্প বিপ্লবের ফলে সব রাষ্ট্র কিন্তু সব রাষ্ট্র বলতে ইউরোপের রাষ্ট্রগুলোতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তৈরি হয়, প্রতিষ্ঠা হয়, এবং অনেক শিল্প উৎপাদন বৃদ্ধি পায়। অর্থাৎ যেখানে তোমার লোকবল, ধরো আমার বাসায় 4 জন মানুষের জন্য প্রতি মাসে বা 1 মণ চাল দরকার, এখন আমার কাছে প্রতি মাসে 10 মণ চাল উৎপাদন হচ্ছে, মানে আমার জমিতে উৎপাদন হচ্ছে, তাহলে আমার যে বাকি 9 মণ চাল আছে, চালটা কি আমি নষ্ট করবো না? এই চালটা বিক্রি করার জন্য তো আমার অবশ্যই একটা মার্কেট দরকার হবে। তাই সেম জিনিসটা এই যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, যুক্তরাজ্যের ক্ষেত্রে, ব্রিটেনের ক্ষেত্রে, তারপর হলো ফ্রান্সের ক্ষেত্রে ঘটছে। এরা যখন শিল্প বিপ্লবের ফলে অনেক উন্নতর শিখরে চলে গেছে, তখন তাদের যে, একটু মিট করো, তাদের যে তোমার শিল্প উৎপাদন, এই উৎপাদন বিশ্ব বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য এবং তারা টাকা ইনকাম করার জন্য অনেক জায়গা তারা উপনিবেশ হিসেবে দখল করে নিয়েছিল। যেমন আফ্রিকা অঞ্চলটা পুরোটাই দখল করে নিয়েছিল এই তোমার ইউরোপেরা। এবং আফ্রিকা দখলের জন্য তারা এমন কারাকারি শুরু করছিল, এটাকে বলা হয় স্ক্রাম্বল ফর আফ্রিকা। ঠিক আছে, পরীক্ষা যদি আসে স্ক্রাম্বল ফর আফ্রিকা কি মানে, আফ্রিকা নিয়ে কারাকারি, এটা করছিল কি বার্লিন সম্মেলন 1880 সালে, 80 এবং 81, এই সম্মেলনের মাধ্যমে তারা মানে শুরু করে। এটা হলো কি, মানে আফ্রিকা নিয়ে কারাকারি শুরু করে দেয়, যে যেখান থেকে পারছে দখল করে নেছে, বুঝতে পারছো? অর্থাৎ আমি যদি বলি যে গণভবনটা যে আমাদের যে ইয়া থেকে শেখ হাসিনা পালন করার পরে যে যে যেটা পারছে সেটা নিয়ে আসছিল না, তো ওই রকমের আফ্রিকা, মনে করো আফ্রিকা নিয়েও ইউরোপের রাষ্ট্রগুলো ওই রকমের কারাকারি শুরু করে দিয়েছিল। তো এই হলো বিষয়। তো এই বিষয়ের পরে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে 4 বছর ধরে চলা ব্যাপক ক্ষয়ক্ষতি নিশ্চিতের পর হামসবুর্গ, মানে অস্ট্রিয়ান ও অটোমান তুর্কিশ, এখানে খেয়াল করো, তারপর হলো রোমান রাশিয়ান সাম্রাজ্যের মতো 3 শতাব্দী প্রাচীন ও একসময় প্রবল আধিপত্য বিস্তারকারী সাম্রাজ্যের পতন প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পরে। এখানে বিষয়টা খেয়াল করো, কি বলছি,
কয়টা সাম্রাজ্য পতন ঘটে? তুরস্কের কিন্তু, অটোমান। এই যে তুরস্কর বলছি, তুরস্ক কিন্তু প্রথমে তারা কিন্তু ভালোই ছিল। তোমার যেই রাশিয়া তোমার আহ, মিত্রশক্তির পক্ষ অবলম্বন করছে, এই কারণে কিন্তু তিনি তোমার কাদের পক্ষে ছিল? জার্মানির পক্ষে ছিল। এই জার্মানির পক্ষে থাকার কারণে তাদের কিন্তু তুর্কিশ, এই যে তুরস্ক অটোমান সাম্রাজ্য ছিল, অটোমান সাম্রাজ্য অনেক বড় ছিল, অনেক বড়। এই এটার ভাঙা ভাঙা কি করছে? একটুক বানাই দিয়েছে এখন মানে তুরস্ক, শুধু তুর্কি মানে তুরস্ক আছে। তারপর হলো রাশিয়া, এই রাশিয়ান সাম্রাজ্য কিন্তু ভাঙে। তারপর হলো হামজুক অস্ট্রিয়ান সাম্রাজ্যটাও কিন্তু ভেঙে যায়, মানে অস্ট্রিয়া, হাঙ্গেরি, তারপর বুলগেরিয়া, এই রাষ্ট্রগুলো তৈরি হয় পরবর্তীতে, এবং ভাগ করে তারা নিজেদের মতো করে সাহায্য মানে স্বাধীন করে নিয়ে গেছে, বুঝতে পারছো? এবং নিজেদের আড়াল করে রাখা, আড়াল করার নীতি থেকে এসে সরে যুদ্ধের শেষ দিকে যোগ দিয়ে মূল নায়কের আসনে বসে যায় মার্কিন যুক্তরাষ্ট্র, এবং প্রেসিডেন্ট উইলসনের নেতৃত্বে শুরু হয় দুনিয়ায় নতুন ধরনের রাজনীতি। এই হলো বিষয়। তাহলে আমরা যদি ফলাফলটা দেখি, এখন ফলাফল কি? মিত্রশক্তির বিজয়। আর এই ফলাফলে মিত্রশক্তির বিজয়ের পরে বার্সাই চুক্তি সংগঠিত হয়। বার্সাই চুক্তিতে 28 জুন 1919 খ্রিস্টাব্দে 19। ফ্রান্স বার্সাইয়ে জার্মানি মিত্রশক্তির মধ্যে বার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। কত সালে? 28 জুন 1919। 19। কাদের মধ্যে? আমেরিকা না, জার্মান। এটা মাথায় রাখতে হবে, জার্মানের সাথে মিত্রশক্তি, যারা মিত্র। যারা মিত্রশক্তি পক্ষে ছিল। এই চুক্তি জার্মানদের উপরে চাপিয়ে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধের জন্য তাদেরকে দায়ী করার পাশাপাশি বিপুল অর্থ জরিমানা করা হয়, সামরিক শক্তি সংকোচন করা হয়, জার্মান সাম্রাজ্যের সীমানা কমিয়ে বিভিন্ন অঞ্চলে ছেড়ে দিতে বাধ্য করে। এবং সবথেকে বড় বিষয় হলো এই ভার্সাই চুক্তি, এই 1919 সালের এই ভার্সাই চুক্তির জন্যই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল। হয়েছে। ঠিক আছে, হুম হুম। আমরা পরবর্তী ক্লাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখো যে এই মিত্র শক্তিগুলো কোন ছিল এবং অক্ষ শক্তি কোনগুলো ছিল, এই ইতালি, জার্মানি, জাপান। তাই বিষয় হলো এখানে সবচেয়ে বড় বিষয় হলো ইতালি এবং আমেরিকা, এই যে তোমার জাপান এই অক্ষ শক্তিতে যুক্ত হওয়ার কারণ আছে, তোমার ইতালির সাথে বিশ্বাসঘাতকতা করছে, বুঝতে পারছো, এই মিত্র শক্তিরা। যাই হোক, তো এই হলো প্রথম বিশ্বযুদ্ধের আলোচনা, এবং এই টপিক থেকে আমি তোমাকে এমসিকিউ দিব না, এখান থেকে আমরা মডেল টেস্ট করব। আশা করি ওই মডেল টেস্ট করার পরে আর কোনো সমস্যা হবে না। তোমাদের কাজ হবে কি? তোমাদের কাজ হবে, বই তো আছে তোমাদের অবশ্যই, সেই বই থেকে বিগত সালের হুম প্রশ্নগুলো একবার টুটস্থ করে ফেলা, ঠিক আছে? হুম হুম। এটিএম করে ফেলবো ওটাকে, একটানা মুখস্থ, ঠিক আছে? এটিএম হুম। মানে পরীক্ষা জিজ্ঞাসা করার সাথে সাথে যেন মনেই পড়ে। আচ্ছা ভাইয়া, এই এটিএম বইটার যে মুখস্থ অংশ আছে না, এই মুখস্থ অংশে আমি কি ওই যে মানে মুখস্থ করার পাশাপাশি ওই বিভিন্ন যে ইয়ারে যেগুলো আছে ওইগুলো পড়বো, নাকি শুধু বিগত বিভিন্ন সালের আমি বিসিএস এগুলো? আমি বলছি কি, বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সবগুলো ঠুটস্থ করে ফেলবা, নতুন কোনোটা পড়ার দরকার নাই। বিসিএস, ব্যাংক, বিশ্ববিদ্যালয় সহ সরকারি যত, মানে যত বিগত সালে যেখান থেকে প্রশ্ন আসছে, বিগত সালের প্রশ্নগুলো শুধু পড়ে নেবা একবারে সুন্দর করে।